গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় ৮ দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে এরদোয়ান আল সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জেরে ওয়াশিংটন দামেস্কে টানাপোড়েন। হামলা অব্যাহত রাখলে সিরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ঘিরে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। আইসি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত কয়েকজন। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে ইউরোপের ৮ মিত্র দেশের ওপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে জুন থেকে শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলেও জানান ট্রাম্প। তার এমন পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে শুরু হয়েছে বিক্ষোভ। ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতে মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। 1 জুন থেকে তা বাড়িয়ে করা হবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবেই এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো জনসমক্ষে দেয়া বক্তব্যে আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে এসব হত্যার জন্য তাকে দায়ী করেন তিনি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে, চলমান বিক্ষোভে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন, বিক্ষোভকারীদের বিদেশি শক্তি প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, ইরানের শাসকরা সহিংসতা ও দমনপীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দাবি, জেলেনস্কির বিদ্যুৎ আমদানির নির্দেশ। আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ইউক্রেনীয় প্রতিনিধি। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য বোর্ড অব পিসে যোগ দিতে মিশর ও তুরস্কের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বোর্ড গঠন করার আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি এবং এটি তাদের নীতির বিরোধী। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এদিকে অঞ্চলটিতে শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যে ফিলিস্তিনে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদিলাত্তি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। বোর্ডের দায়িত্বগুলো এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষায় এই বোর্ড গঠন করা হয়েছে। তারা বলছে, বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে দখলকারী শক্তির স্বার্থে কাজ করা। গাজাবাসীর আশঙ্কা, ন্যায় বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে। এতে তাদের দেশের নীতির লঙ্ঘন হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন। বেনগাভিরের দাবি, হামাসকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা উচিত। এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, বসতি সম্প্রসারণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে আতারট ও নাহালাত সীমনে এই প্রকল্প উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন বলছে, অবৈধ বসতি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা হ্রাস করছে। এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটাতে পারে। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হলে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই হুমকি উপেক্ষা করে একের পর এক কুর্দি নিয়ন্ত্রিত এলাকা নিজেদের দখলে নিচ্ছে সিরীয় বাহিনী। এরই মধ্যে এসডিএফ এর কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দের আল জোরে দুপক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর দখলে থাকা বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। শনিবার দেশটির সামরিক বাহিনী জানায়, এসডিএফ এর কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধের আহ্বান উপেক্ষা করে এই অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় বাহিনী। দেইর এজ-জোরের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষের মধ্যেই সেখানকার একটি গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। এছাড়া জাররাহ বিমান ঘাঁটি ও দেইর হাফের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। সেসব এলাকায় পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ চলছে বলেও জানিয়েছে বাহিনীটি। এমন পরিস্থিতিতে শনিবার কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গে ইরাকে বৈঠক করেছেন মার্কিন দূত টম ব্যারাক। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের অভিযান সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ধারণা করছেন, এসডিএফ এর বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হলে তা বৃহত্তর সংঘাতের রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে দামেস্কের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এদিকে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর মধ্যেই সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে প্রাণঘাতী এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার প্রতিশোধমূলক হামলায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত শীর্ষ নেতা বিলাল হাসান আল জাসিম নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গত মাসে মার্কিন সেনাদের ওপর আইএসের হামলার সঙ্গে ওই ব্যক্তি সরাসরি সম্পৃক্ত ছিল বলেও জানিয়েছে সেন্টকম, যেখানে 2 মার্কিন সেনা ও 1 মার্কিন দোভাষী প্রাণ হারান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, 11 আরোহীর খোঁজ মেলেনি এখনও। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত অভিযান। স্থানীয় সময় সকালে মারোস অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় পাওয়া গেছে বিমানের অংশ। তবে উড়োজাহাজটির 11 আরোহীর খোঁজ এখনও মেলেনি। ধারণা করা হচ্ছে তারা সবাই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্গম অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে শনিবার দুপুরে জোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে যাওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় বিমানটির। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত 20 জন। অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মাত্র 40% আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী। স্থানীয় সময় শনিবার গভীর রাতে করাচির MA জিন্নাহ রোডের গুলপ্লাজা শপিং মলে এই আগুনের ঘটনা ঘটে। নিচতলা থেকে শুরু হওয়া আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের বেশ কিছু অংশ ধসে পড়েছে। ভেতরে অতিরিক্ত তাপ থাকে, উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আগুন নেভাতে 20টির বেশি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়। বিপণী বিতানটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। এখনও তদন্ত চলছে।